শরীফ ওসমান হাদি সংগঠন ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে। চিন্তাও করতে পারবেন না, নির্বাচনের কয়েকদিন আগে ওসমান হাদির অনুসারীদের গুলিবিদ্ধ করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ, বেশ কয়েকজন অবস্থা গুরুতর, নিহত হওয়ার সম্ভাবনা। অপারেশন চলছে, ওসমান হাদির মতোই অবস্থা। খেলা যে দর্শক কোন লেভেলে চলতেছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো। ভিডিওটা একটু বড় হলেও প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি সাধারণত কাউকে রিকোয়েস্ট করি না, বাট আজকে রিকোয়েস্ট করলাম একটু মনোযোগ দিয়ে দেখবেন। একটা কথা বলে রাখি, সামনের 5টা দিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 5টা দিনে অনেক কিছু ঘটবে। নির্বাচন হবে কি হবে না, হলে কি হবে, আবার হলে কোন দল কি পরিমাণ প্রভাব বিস্তার করবে, এই সব কিছু কিন্তু এই সামনের 5টা দিনের কর্মকাণ্ডের উপরেই কিন্তু নির্ভর করবে এবং পরিবর্তিত হবে। দর্শক, আপনাদের মতামত জানতে চাই। এদের আক্রমণের সাথে হাসিনার পুলিশ লীগের আক্রমণ পুরোপুরি মিলে যাচ্ছে। দেখতেছেন তো আমাদের কি অবস্থা। মূলত আজকের আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা 12 তারিখেই হতে হবে, এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে। আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল করতে দিব না, কারণ বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। খেলা যে দর্শক কোন লেভেলে চলতেছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো। ভিডিওটা একটু বড় হলেও প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি সাধারণত কাউকে রিকোয়েস্ট করি না, বাট আজকে রিকোয়েস্ট করলাম একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, হাদি হত্যা শিকার হয়েছে 12ই ডিসেম্বর, এবং ফয়সাল করিম ও আলমগীর শেখ নামে 2 জনকে অভিযুক্ত করা হয়েছে, যেই 2 জন হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গিয়েছে। পুলিশের তদন্তে আমরা জানতে পারলাম যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক কিছু নেতা এর সঙ্গে জড়িত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আওয়ামী লীগ কাউকে মারতেই চায়, সেটা হাদি কেন? জুলাইয়ের আগে আমরা হাদিকে কয়জনে চিনতাম? নাহিদ না কেন, হাসনাত না কেন? এরা তো আওয়ামী লীগের আরো বড় টার্গেট হওয়া উচিত। হাদি কেন? হাদিকে ফয়সাল করিম মেরেছে কোনো সন্দেহ নেই, কিন্তু ফয়সাল করিম কার কথায় মেরেছে? কে সেই ব্যক্তি? সে কি আওয়ামী লীগ নাকি অন্য কেউ? যে হাদি মারা গেলে যার সবচেয়ে লাভ হয়। এবং ফয়সাল করিমের কাছে যে 218 কোটি টাকার চেক পাওয়া গিয়েছে, সেই চেক কেন ফয়সাল করিম ক্যাশ করতে পারলো না? একটা লোককে মারতে কি 218 কোটি টাকা লাগে? 218 কোটি টাকা দিয়ে তো সিঙ্গাপুর থেকে আরো ভালো ভালো শুটার আনা যায়। এই 218 কোটি টাকা দিয়ে তো আরো অনেকজনকে মারা যায়। এই সব রহস্যের সমাধান হয়তো কখনোই হবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই হাদির বিচারের দাবিতে কেন আজকে এই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আসলো? দেখুন, ইউনূস সরকার হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করার দরকার করেছে। শুটার ফয়সাল করিম ভারতে পালিয়ে গিয়েছে, ভারত স্বীকারই করতেছে না যে পালাইছে। এখন ইউনূস কি করবে? ইউনূস কি ভারতের সঙ্গে যুদ্ধ করবে? পারবে না তো। শেখ হাসিনার বিচার এত তড়িৎ গতিতে হয়েছে, তারপরেও 1 বছর 1 মাসের মতো সময় লাগছে রায় ঘোষণা করতে। একটা প্রসেস তো আছে। তারপরেও এই হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দিনের পর দিন তারা শাহবাগ দখল করে রেখেছে। সরকার কিচ্ছু বলেনি। আরে বাংলাদেশে তো আরো অনেক খুন হয় না? যার যা সে বোঝে। হাদি মারা গেছে, হাদির পরিবার কষ্ট পায়, অন্য মারা গেলে তার পরিবার কষ্ট পায় না? পায় তো। এখন যখন হাদির ভাইকে স্কিল্ড ওয়ার্কার না হওয়া সত্ত্বেও তাকে যুক্তরাজ্যের বার্মিংহাম দূতাবাসে চাকরি দিয়ে পাঠালো, হাদির বউকে 1 কোটি টাকা ক্যাশ আর 1 কোটি টাকার ফ্ল্যাট দিল, তখন তারা বলে নাই যে আমরা ফ্ল্যাট নিব না, আমরা বিচার চাই? সেটা তো বলে নেই, নিয়েছে কিন্তু। এখন এই যে যমুনা ঘেরাও, নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি আছে, এখন কি যমুনা ঘেরাও করার সময়? ইউনূস সরকার কি করতে পারতো বলেন? খুনি পালিয়ে গেছে ভারতে। ইউনূস সরকার সেই খুনির বাবা, মা, স্ত্রী, প্রেমিকা সহ 14 গোষ্ঠীকে জেলে ভরে রেখেছে। ইনকিলাব মঞ্চ বলতেছে আমরা বিচার চাই, কিন্তু কোন প্রক্রিয়া বিচার চাই সেটা কিন্তু বলতেছে না। পরে বলল আমরা চাই জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিল তদন্ত করে দেখুক। ইউনূস সরকার বলল ঠিক আছে বাবা, আজকে শুক্রবার, কালকে শনিবার, রবিবার অফিস খুলুক, তখন আমরা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কাছে চিঠি লিখবো। আপনি রবিবার পর্যন্ত সময় দিবেন না? সময় দেয় নাই কিন্তু। সেই হাদি মারা গেল, হাদি মারা যাওয়ার পরে বেগম জিয়া মারা গেল, ইরানে সরকার বিরোধী আন্দোলনে বহু লোক মারা গেল, ভেনেজুয়েলা থেকে মাদুরাকে ট্রাম্প অ্যারেস্ট করে নিয়ে গেল, গঙ্গায় কত পানি গড়ালো, তারপরও হাদি প্রাসঙ্গিক আছে এবং থাকা উচিত। হাদি হচ্ছে বিপ্লবী, এবং হাদির জানা যায় যেভাবে মানুষ হয়েছে তাতে বোঝা গিয়েছে মানুষ হাদি কত ভালোবাসত। এবং জুলাই হত্যাকাণ্ডের কারণে তো আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেই। হাদির মৃত্যুতে অভিযুক্ত হওয়ার পর আওয়ামী লীগ রাজনীতি থেকে আরো অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। এখন সেই ইনকিলাব মঞ্চ যমুনার সামনে আন্দোলন করে, যখন নির্বাচনের মাত্র 5 দিন বাকি। এখন আপনারাই বলেন যে ইউনূস সরকারের আর কি করার আছে বলেন আপনি? তারা কি করতে পারে? কিছুই করতে পারে না। এটা কি ইনকিলাব মঞ্চ জানে না? নিশ্চয়ই জানে। তাহলে প্রশ্ন হচ্ছে যে জেনে শুনেও তারা কেন আজকে এই যমুনা অবরোধ করতে গেল? তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিল, সেখান থেকে উঠছে, উইঠা যমুনা দিকে রওনা করছে, পুলিশ বাধা দেয় নাই। যখন তারা একদম যমুনার মেইন গেট, সেই গেট খুলে ইউনূসকে তারা ঘেরাও করবে, এটা কি মেনে নেওয়া যায়? তবে এটাও নিন্দনীয় যে
পুলিশ অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, পুলিশ অনেক খারাপ অঙ্গভঙ্গি করেছে, আবার বলে আয় আয় হাদিল্লাস দিমু, এগুলো কিন্তু উচিত হয়নি। এদেরকে থামানোর জন্য আর কি করার আছে আপনি আমাকে বলেন। এখন সে কি প্রশ্ন, এটা কি ইনকিলাব মঞ্চ জানে না যে ইউনূস সরকারের কিছু করার নাই? যেখানে খুনি ভারতে পলাতক, ভারত স্বীকার করতেছে না, খুনির বাপ মা যদি গোষ্ঠীতে জেলে ভরে রাখছে, সেখানে আর কি করার আছে? তো এই ইনকিলাব মঞ্চের ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার কারণটাও কিন্তু অনেক গভীর। আপনি খেয়াল করে দেখবেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু জামাত ইসলামেরই আরেকটা অঙ্গ সংগঠন। আমরা দেখেছি অতীতে যে জামাত ইসলাম বা ছাত্র শিবির যখন কোনো কথা বলতে পারতো না, তখন তারা এটা ইনকিলাব মঞ্চ দিয়ে বলাতো। এবং ইনকিলাব মঞ্চের বিভিন্ন প্রোগ্রামে কিন্তু টাকা পয়সা দিত কারা? গণজাগরণ মঞ্চ চালাতে পয়সা লাগতো, ইনকিলাব মঞ্চে কি পয়সা লাগতো না? গণজাগরণ মঞ্চ তো অনেক লাগতো, ইনকিলাব মঞ্চে অল্প লাগতো, বাট লাগতো তো। সে টাকাগুলো জামাত শিবিরের ফান্ড থেকে দেওয়া হতো। তো এই ইনকিলাব মঞ্চ ছিল শিবিরেরই একটি অঙ্গ সংগঠন। এবং আজকেই দেখেন, আজকে এই যে যমুনা ঘেরাও করা হলো ইনকিলাব মঞ্চের নামে, সেখানে ইনকিলাব মঞ্চের অল্প কয়েকজন ছাড়া কিন্তু বাকি সব হচ্ছে জামাত শিবিরের। এবং সেখানে জামাত শিবিরের কিন্তু নেতাও ছিল, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার, তিনি কিন্তু সশরীরে উপস্থিত ছিলেন এবং শিবিরের প্রচুর পোলাপাইন সেখানে ছিল। তাহলে অনেকের মনে একটা ধারণা যে ইনকিলাব মঞ্চ এটা করতেছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য, কিন্তু বিষয়টা কিন্তু তার না। ইনকিলাব মঞ্চ একটু আগে ফেসবুক পোস্টে বলেছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, ইনকিলাব মঞ্চ যেখানে জানে যে ইউনূস সরকারের হাদি হত্যাকাণ্ডের বিচার ব্যাপারে এর বেশি কিছু করার নাই, তাহলে ইনকিলাব মঞ্চ যদি নির্বাচন ভণ্ডুল হোক তা নাই চায়, তাহলে ইনকিলাব মঞ্চ কেন তারা ইউনূসের বাসভবন ঘেরাও করতে গেল? কোনো কারণ দেখি না। এই যে ইনকিলাব মঞ্চ ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করতে গেল এবং গিয়ে পুলিশের হাতে মার খেলো, এর পেছনেও কিন্তু রয়েছে জামাত ইসলামের পরামর্শ। জামাত ইসলাম পরামর্শ দিয়েছে যে তোমরা গিয়ে যমুনা ঘেরাও করো। এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে জামাত কি চায় নির্বাচন না হোক? জামাতের আমির তো আজকে বিভিন্ন জায়গায় অনেক ভাষণ দিয়ে বেড়ালেন, অনেক জনসভা করলেন, পথসভা করলেন। তাহলে কি জামাত চায় নির্বাচনটা পিছিয়ে যাক? না দর্শক, জামাতও চায় না নির্বাচনটা পিছিয়ে যাক। তাহলে সে একই প্রশ্ন যে তাহলে জামাত কেন ইনকিলাব মঞ্চকে পরামর্শ দিল যে হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা ঘেরাও করার জন্য? এর পেছনে কারণটা কিন্তু আরেকটু গভীর। সেটা হচ্ছে বিএনপি। বিএনপি অলরেডি ইউনূস সরকারকে বলেছে আপনার কিছু উপদেষ্টা তারা নিরপেক্ষ নন, তারা সরাসরি জামাতের পক্ষে কাজ করতেছে, সুতরাং এদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সুতরাং এদেরকে আপনার বাদ দিতে হবে। এদের মধ্যে আছে বাণিজ্য উপদেষ্টা বশির, তারপর জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির, তারপরে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান, তার ভাই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পিএস মোস্তাকিল্লা জহির, নুর ইসলাম ভুইয়া ছোটন, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা খোদাবক্স, যিনি এখন অবশ্য নাই, এখন চাকরি থেকে বাদ হয়ে গিয়েছে, বা তারপর ওনার প্রভাব আছে। তো এদেরকে নির্বাচনের অন্তত 96 ঘন্টা আগে এই উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বলা হবে, অথবা পদত্যাগ না করলেও এদেরকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হবে, যাতে তারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে। কাজী আপনি ডক্টর ইউনূস, আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, মোস্তফা সরোয়ার ফারুকী সহ এরা থাকতে পারবে, সমস্যা নেই, বা অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এরা থাকতে পারবে, কিন্তু এই কয়জন থাকতে পারবে না। এখন হয়তো আপনি ইউনূস বলতে পারেন যে আমি তাহলে এই অল্প কয়জন উপদেষ্টা নিয়ে চলো কিভাবে? সেই সমাধানও কিন্তু বিএনপি দিয়ে দিয়েছে। বিএনপি বলেছে যে যদি আপনার এই অল্প কয়েকদিনের জন্য উপদেষ্টা দরকার হয়, তাহলে অধ্যাপক রহমান সোবাকে নিতে পারেন, সুলতানা কামালকে নিতে পারেন, অর্থনীতিবিদ সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান নিতে পারেন, এইরকম আপনি নিতে পারেন। কিন্তু এই কয়জন উপদেষ্টাকে আপনার বাদ দিতেই হবে, কারণ এরা জামাতের পক্ষে কাজ করতেছে। তো এই কথা তো অবশ্যই জামাতের কানে গেছে, কিন্তু পক্ষান্তরে জামাত ইসলাম মনে করে যে এই কয়জন উপদেষ্টা আসলে নিরপেক্ষ এবং এদের কারণেই বিএনপি সরকারের উপর প্রভাব করে নির্বাচনে সুবিধা নিতে পারতেছে না। এই কারণে বিএনপি ইচ্ছাকৃতভাবেই এই উপদেষ্টাদের উপর জামাতের ট্যাগ লাগিয়ে দিয়েছে। তো এই যখন অবস্থা, তখন জামাত চিন্তা করলো যে বিএনপি যেই সকল উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং ইউনূসকে চাপ দিচ্ছে তাদেরকে পদত্যাগ করিয়ে দেওয়ার জন্য, যাতে এটা ইউনূস করতে না পারে, এর জন্য ইউনূসকে অন্যভাবে চাপ দিতে হবে। তখনই এই ইনকিলাব মঞ্চকে পাঠানো হলো যমুনার সামনে হাদি হত্যার বিচারের দাবিতে, এবং সেখান থেকে তারা চলে এলো শাহবাগে। শাহবাগে কিন্তু তারা করলো। এবং একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে বর্তমান সরকারের উপদেষ্টারা কিন্তু তীব্রভাবে দ্বিধাবিভক্ত। এক গ্রুপে আছে ফয়জুল কবির, রেজওয়ানা হাসান, আদিলুর রহমান, খলিলুর রহমান ইত্যাদি। আরেক গ্রুপে আছে তৌহিদ হাসান, আসিফ নজরুল, সালাউদ্দিন আহমেদ, মোস্তফা সরোয়ার ফারুকী। কাজেই এই ইউনূস সরকারের উপদেষ্টারা পুরো এটা দুইটা ভাগে বিভক্ত, এবং এর সুযোগ নিচ্ছে কিন্তু এই বিএনপি জামাত, এই দুই দলই, এবং উভয় দলই চায় সরকারের উপর প্রভাব বিস্তার করার জন্য যে যেভাবে পারে। তো সেই প্রভাব বিস্তারের উদাহরণই হচ্ছে যে বিএনপি চায় এই সকল উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা, ভোটের আগেই এইসব উপদেষ্টাদের ভোটের অন্তত 96 ঘন্টা আগেই পদত্যাগে বাধ্য করা, এবং বাধ্য করে নতুন কজন উপদেষ্টা নিয়োগ দেওয়া। এবং সুপারিশও করেছেন যে অধ্যাপক রহমান সোবাহান, সুলতানা কামাল, হোসেন জিল্লুর লাগলে নিতে পারে, এটা বিএনপির সুপারিশ। আর জামাতের কথা হচ্ছে যে না, সরকার যেভাবে আছে এভাবেই থাকবে এবং এই সরকারই একটি সুষ্ঠু নির্বাচন করবে। কাজেই ডক্টর ইউনূস যাতে বিএনপির কথা মেনে এই অভিযুক্ত উপদেষ্টাদেরকে বাদ দিতে না পারে, এই জন্যই জামাত ইসলাম ইনকিলাব মঞ্চকে দিয়ে এই যমুনা ঘেরাও করে দিনভর একদম একটা পুরো একটা পরিস্থিতিকে গরম করে, যেখানে নির্বাচনের 5 দিন বাকি, যেখানে আলাপ আলোচনা সংবাদ সব হওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক, সেখানে সেটা না করে পুরো সারাটা দিন ধরে এই খবরই চললো যে ইনকিলাব মঞ্চের উপর পুলিশ মারধর করেছে। জামাত মনে করতেছে
যে পুলিশ যতই মারধর করবে ইনকিলাব মঞ্চের উপর, ততই জনগণের সিম্পিতিটা বাড়বে ইনকিলাব মঞ্চের উপর। এবং এই ইনকিলাব মঞ্চ এবং জাতীয় ইসলাম তারা কিন্তু একে অন্যের সমর্থক এবং একে অন্যের সহযোগী। তো এই কারণেই এই পরিস্থিতি। তবে দর্শক, আমি এখন জানি না ডক্টর ইউনুস আসলে এই ফয়জুল কবির, রেজওয়ানা হাসান, আদিলুর রহমান, মোস্তাক জহির বিল্লাহ এদেরকে আসলেই বাদ দিবেন কিনা আমি এখনো জানি না। নির্বাচনের 96 ঘন্টা আগে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন কিনা সেটা দেখার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলে রাখি, সামনের 5টা দিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 5টা দিনে অনেক কিছু ঘটবে। নির্বাচন হবে কি হবে না, হলে কি হবে, আবার হলে কোন দল কি পরিমাণ প্রভাব বিস্তার করবে, এই সবকিছু কিন্তু এই সামনের 5টা দিনের কর্মকাণ্ডের উপরেই কিন্তু নির্ভর করবে এবং পরিবর্তিত হবে। দর্শক, আপনাদের মতামত জানতে চাই। গত রাত থেকে যমুনার সামনে যা হচ্ছে সেই ব্যাপারটা আবার নতুন করে সকাল 11টা থেকে সংঘাতের পর্যায়ে গেল। কিন্তু গত রাতে আমরা যমুনার সামনে দেখেছি ইনকিলাব মঞ্চের নেতাদের অবস্থান করতে। ওসমান হাদির স্ত্রী উপস্থিত আছেন বলে দাবি করা হয়েছিল। তারা যমুনার সামনে থেকে সরবে না, এরকমটা বলা হয়েছিল। রাত 12টার পরে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব জাবের, তিনি বলেছিলেন যে এখান থেকে আমরা যাব না, কাঁথা বালিশ আনার আহ্বান জানিয়েছিলেন। তাদেরকে পানি পর্যন্ত ভেতরে নিয়ে যেতে দিচ্ছে না, 8 ঘন্টায় তারা পানি না খেয়ে আছে, এরকম অনেক বক্তব্য আমরা শুনেছিলাম। কিন্তু সকালে হঠাৎ করে দৃশ্যপট গেল পাল্টে। সেখানে আগমন ঘটল পে স্কেলের দাবি করা কর্মকর্তা কর্মচারীদের, এবং সেটা সংঘর্ষের পর্যায়ে গেল। যে ভিডিওটা আপনারা শুরুতে দেখলেন সেই ভিডিওটা সেই সংঘর্ষ চলাকালীন সময় ইনকিলাব মঞ্চের নেতারাও সেখানে থাকতে পারেনি, তাদের উপরেও জলকামান, সাউন্ড গ্রেনেড এগুলো দেয়া হয়েছে। সেই রাগে ক্ষোভে জাবের বলছেন পুলিশের উদ্দেশ্যে যে থাবড়ায়ে সব সোজা করে দেবেন। ডিসি মাসুদকে উদ্দেশ্য করে তিনি চিৎকার চেঁচামেচি করছেন। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকেও দেখা গেছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, যে সংঘর্ষের পর্যায়ে পরিস্থিতিটা গেল সেটাকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়ে গেলই যে নির্বাচনটা কি আদৌ হবে। যদিও সেই সংঘর্ষের মাঝ থেকেই একাধিক বক্তব্য এসেছে কিসের নির্বাচন, নির্বাচন কিভাবে হয় দেখে নেব, এমন বক্তব্য এসেছে নির্বাচনে আমরা কেউ অংশ নেব না। চলুন একটু গণমাধ্যম কি বলছে, সার্বিক পরিস্থিতি কি হচ্ছে সেগুলো একটু বিবেচনা করে দেখি। নির্বাচনের যখন আর মাত্র 5 দিন বাকি, তখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। বলছিলাম যমুনার সামনে রণক্ষেত্র। প্রথমে শহীদ মিনারে পে স্কেলের দাবিতে জড়ো হওয়া কর্মকর্তা কর্মচারীরা যমুনার সামনে আসলেন। 11টার পরে যমুনার সামনে রণক্ষেত্রের অবস্থা তৈরি হলো। পুলিশ তাদের উপরে টিয়ার সেল ছেড়েছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, জল কামান মেরেছে, একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত রাত থেকে ইনকিলাব মঞ্চের নেতারা যমুনার সামনে, একেবারে যমুনার সামনে তারা অবস্থান গ্রহণ করলেও একই কারণে 144 ধারা জারি করা তো অনেক আগে থেকেই আছে এই এলাকায়। একই অবস্থায় তাদের উপরে কোনো ধরনের কোনো জবরদস্তি করা হয়নি। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা যখন পে স্কেলের দাবিতে আন্দোলনে গেলেন তখন তাদের উপরে শক্তি প্রয়োগ করা হলো। একেবারে ম্যাসাকার অবস্থা হয়েছে এবং পুলিশের ডিএমপির কমিশনারকে সরাসরি এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, গণমাধ্যমের ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ডিএমপির প্রধান তিনি পুলিশকে অর্ডার দিচ্ছেন ওদেরকে মারতে, প্রতিহত করতে। এই ঘটনায় আমরা সর্বশেষ যে খবরটা জানি সেই খবরে ডিসি মাসুদ, রমনা অঞ্চলের যে ডিসি, সেই ডিসি মাসুদ সহ অনেক পুলিশ আহত হয়েছে, আন্দোলনকারীদেরও অনেক আহত হয়েছে এবং অনেককে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। জাবেরের কথা যেটা বলছিলাম, জাবেরকে ওই কথাগুলো বলতে শুনেছি আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে দাঁড়িয়ে। একজন আন্দোলনকারী তিনি কি বলছেন নির্বাচন নিয়ে সেটা একটু শুনে আসুন, তাহলেই বোঝা যাবে যে কেন প্রসঙ্গটা নির্বাচন কেন্দ্রিক যাচ্ছে। ডিউটি করবো না, আমরা নির্বাচন বয়কট। আগে প্রজ্ঞাপন করো নির্বাচন, আমরা কেউ নির্বাচনে ডিউটি করবো না। যার যার অবস্থান থেকে কোনো নির্বাচনে ডিউটি করা হবে না। এই যে তিনি বলছেন যে নির্বাচনে তারা ডিউটি করবেন না, অর্থাৎ পে স্কেলের ঘোষণা যদি না হয়, যে আন্দোলন আজকে করা হলো সেই পে স্কেলের ঘোষণা যদি না হয় তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেউই আগামী নির্বাচনে ডিউটি করবেন না। যদি তারা ডিউটি না করেন তাহলে নির্বাচন সম্ভব? প্রশ্নের উত্তর হচ্ছে সম্ভব নয়। তাহলে কি নির্বাচন হচ্ছে না? আর নির্বাচন না হলে লাভটা কার, কাদের ঘরে এই লাভের গুড়টা যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। সব রাজনৈতিক দল কি এই ব্যাপারটা সচেতনভাবে ডিল করছে? যারা আগামীতে ক্ষমতায় যাবে বলে নিশ্চিত হয়ে বসে আছে তারাও কি বুঝতে পারছে যে কি হতে চলেছে? সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সময় টেলিভিশন বলছে যমুনার সামনে পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের দফায় দফায় সংঘর্ষ, এবং সেই সংঘর্ষটা দুপুরের পরে থেমেছে বলে সর্বশেষ অবস্থা আমরা জানি, এবং সেখান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ শেষ পর্যন্ত সমর্থ হয়েছে এবং তাতে অনেক আহত হওয়ার ঘটনা ঘটেছে। খুবই গুরুত্বপূর্ণ একজন অফিসার পুলিশের ডিসি মাসুদ, তিনিও আহত হয়েছেন বলে গণমাধ্যম বলছে।
সময় টেলিভিশন বলছে যে 11:15টার পর থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের উপরে টিয়ার সেল, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর 12টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীদের আটক করে পুলিশ। এর আগে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। বেলা 11টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে গেলেই সংঘর্ষটা তৈরি হয়। এই সংঘর্ষ যখন তৈরি হয় তখন আরও কিছু খবর সামনে এসেছে, গণমাধ্যমের খবর। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে 6 প্লাটুন বিজিবি মোতায়েন। 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদ সহ আহত কয়েকজন। এই যে খবরগুলো বলা হচ্ছে এবং এই খবরগুলো যখন বলা হচ্ছে তখন নির্বাচন নিয়ে একটা শঙ্কা তৈরি হচ্ছে। পে স্কেলের যে দাবিটা করা হচ্ছে যে ঘোষণা করতে হবে, পে স্কেলের এই নাটকটা সরকার যদি তার মেয়াদের শেষ বেলায় এসে না করতো তাহলে কি এই আন্দোলন এই পর্যায়ে যেত? পে স্কেলের সব কিছু তারা তাদের কমিশন দিয়ে সুপারিশ করিয়ে নিয়েছে, প্রস্তাবনা দেওয়া হয়েছে, মানে 150 টাকার বেতন 250 টাকা হবে এরকম সুপারিশ করা হয়েছে, যেটা বাংলাদেশ সরকারের বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা সেই অবস্থায় কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয়। বাস্তবায়ন অযোগ্য একটা প্রস্তাবনা সরকার তৈরি করেছে। সেই প্রস্তাবনা তৈরি করে ঝুলিয়ে রেখেছে কি নির্বাচনের আগে এই ধরনের অবস্থা তৈরি করার জন্য? আসলে হচ্ছেটা কি? পে স্কেলের যে সুপারিশ তৈরি হয়েছে, একজন সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারীর মিনিমাম 2.5 গুণ বেতন বাড়ানোর যে সুপারিশ, সেটা বাংলাদেশের বিবেচনায় কোনোভাবেই কি গ্রহণযোগ্য? সরকারি চাকরিজীবীদের আপনি 100 টাকার বেতন 250 টাকা করে দেবেন, পেনশন 1 টাকার পেনশন 2 টাকা করে দেবেন, 2.5 টাকা করে দেবেন। এই যদি অবস্থা হয় তাহলে বেসরকারি সরকারি চাকরিজীবী আর কয়জন? বেসরকারি যে লক্ষ কোটি মানুষ চাকরিজীবী তারা কি করবে? তাদের কি অবস্থা হবে? সরকারি চাকরিজীবীদের বেতন 2.5 গুণ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম 2.5 গুণ বেড়ে যাবে। তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে? সাধারণ মানুষের নাকানি চুবানি খেতে হবে। এই ধরনের গণবিরোধী, বলা যায় যে এক ধরনের সাধারণ মানুষের বিরোধী প্রপোজাল যে সরকার তৈরি করেছে, সেটাই তো একটা সর্বনাশা প্রপোজাল। এবং সেটা বাস্তবায়ন করবে আশা দিয়ে শেষ মুহূর্তে আবার ঘোষণা দেওয়া যে আমরা প্রস্তাবনা তৈরি করে গেলাম, পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে। এই যে সুযোগটা তৈরি করে দেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের, এই সুযোগটা তৈরি করে দেওয়াটা কি তাদের জন্য ঠিক হলো? নাকি এই যে গতরাতে ইনকিলাব মঞ্চের যমুনার সামনে অবস্থান গ্রহণ, হুমকি দেয়া যে কালকের মধ্যে 50 লক্ষ লোক ঢাকায় মোতায়েন করা হবে, যেহেতু আজকে জুম্মার দিন, জুম্মার নামাজের পরে কাদের সমাবেশ করা খুব সহজ, কাদের পক্ষে লোক জমায়েত করা খুব সহজ, ব্যাপারগুলো খুবই পরিষ্কার ব্যাপার। কিন্তু সেই পরিষ্কার ব্যাপারগুলো আদতে আমরা কি বুঝতে পারছি? কিংবা যারা আশায় বুক বেঁধে আছে যে আগামীতে নির্বাচনের পরে ক্ষমতায় যাবে, তারা কি বুঝতে পারছে যে কি হতে চলেছে? শরীফ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে। চিন্তাও করতে পারবেন না, নির্বাচনের কয়েকদিন আগে ওসমান হাদির অনুসারীদের গুলিবিদ্ধ করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, নিহত হওয়ার সম্ভাবনা। অপারেশন চলছে। ওসমান হাদির মতোই অবস্থা, কিন্তু ওসমান হাদির মতো হেভিওয়েট না হওয়ার কারণে মুহূর্তের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়নি। সাদিক ক্যামেরা বা বড় বড় ফিগাররা ফেসবুক পোস্ট না দেওয়ার কারণে ওইরকম তোলপাড় সৃষ্টি হয়নি, কিন্তু ঘটনা কিন্তু সেম। গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, মাথায় গুলি লেগেছে, মাথার উপর আঘাত করে পরিকল্পিতভাবে পিটিয়ে মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। কারা করেছে? রাষ্ট্র করেছে, সরকার করেছে, সরকারি বাহিনী করেছে, সেনাবাহিনী, পুলিশ এরা করেছে। এর আগে রাতে ঘেরাও দেওয়া হয়েছিল তাদেরকে। অপরাধ কি? অপরাধ একটাই, তার ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন চায়। কারণ পুলিশ যে হাবিজাবি চার্জশিট দিচ্ছে এগুলো ভুয়া। জাতিসংঘের অধীনে তদন্ত চায় যে কারা এই ঘটনা ঘটিয়েছে। সরকার, রাষ্ট্রের একটা অংশ জড়িত, যেটা প্রকাশ করার সাহস ইউনূসের নাই। এখন আব্দুল্লাহ জাবের থেকে শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যে গুলিবিদ্ধ হলো, এর কনসিকুয়েন্স কি? হিসাব একটাই, এটা নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার উপক্রম। কিন্তু আমরা সতর্ক করছি, নির্বাচন স্থগিত করা যাবে না। অ্যাট দি সেম টাইম শরীফ ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে। কোনো একটা ছাড় দেওয়া যাবে না, নির্বাচন টাইমলি হতে হবে। তবে রাকসু ভিপি মারাত্মকভাবে আহত, রক্তাক্ত। শরীফ ওসমান হাদির স্ত্রীকে অপমান, লাঞ্ছিত করা হয়েছে। যে শরীফ ওসমান হাদির স্ত্রীকে কেউ দেখে নাই, তিনিও বাধ্য হয়েছেন এখন রাজপথে নামতে। ডাকসু নেত্রী ঝুমা, ইনকিলাব মঞ্চের নেত্রী, তাকে আওয়ামী স্টাইলে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, শারীরিকভাবে আঘাত করা হয়েছে। এখন এরকম হেভিওয়েট ফিগার জুলাই যোদ্ধাদের নির্বাচনের কয়েকদিন আগে পিটিয়ে গুলিবিদ্ধ করে, আল্লাহ না করুক কেউ যদি শহীদ হয়, শহীদ করে বাংলাদেশে নির্বাচন করবে, ইজ ইট পসিবল? ইনকিলাব মঞ্চ অলরেডি বলেছে যে সবাই রাজু ভাস্কর্যে আসেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি দিয়েছে। এখন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যদি ইনকিলাব মঞ্চের সাথে সংহতি প্রদর্শন করে, রাজপথে নেমে আসে, যদি বলে যে ওসমান হাদি হত্যার কারা করেছে, ডিজিএফআই না কে জড়িত, কোন উপদেষ্টা না তারেক জিয়া জড়িত না কি, ওদিকে জামাত আর এক ঘটনা নিয়ে বসে আছে। সেটা হচ্ছে
জামাতের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সাথে বিএনপি এবং তারেক জিয়া জড়িত, প্রমাণ পেয়েছে জামাত। কিন্তু বিএনপি তার ক্ষমতা ব্যবহার করে যারা জড়িত তাদেরকে পার পাওয়ানোর চেষ্টা করছে এবং একটা নাটক সাজাতে যাচ্ছে। ডিবি অফিসকে ব্যবহার করার চেষ্টা করছে, যেহেতু প্রশাসনে বিএনপির প্রভাব মারাত্মক। কিন্তু জামাতের হাতে মাল আছে, মাল। এই মাল ছেড়ে দিলে আর এক তুলকামাল কাণ্ড বাংলাদেশে ঘটে যাবে। তো যদি এখানে খেলাটা কিন্তু জটিল লেভেলে চলছে, যদি বিএনপি তারেক জিয়া বাঁচার জন্য পুলিশের মাধ্যমে কোন উল্টোপাল্টা নাটক মঞ্চস্থ করান আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক বিষয়ে, তাহলে জামাত মাল ছেড়ে দেবে বাজারে, তখন খেলা সব উল্টে পাল্টে তছনছ হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না কি ঘটবে। শুধু এটা না, নির্বাচনের আগ মুহূর্তে জামাতকে ভাবে পরিকল্পিতভাবে বিপদের মুখে ঠেলে দিবে, জামাত আঙ্গুল চুষবে, নেভার। 4 জন উপদেষ্টার গোপন মাল জামাতের হাতে, এগুলো ফাঁস করে দিলে তখন বুঝবেন খেলা কাকে বলে। এখন ওসমান হাদিকে হত্যা কারা করেছে, সরকারের কোন উপদেষ্টা জড়িত, এটা স্পষ্ট যে আওয়ামী লীগ বা সাধারণ কোন শুটাররা তাকে খুন করে নাই। ওখানে আওয়ামীপন্থী শুটারকে ব্যবহার করা হয়েছে, সে কোথায়, ওটা ওই রাষ্ট্রের একাংশের সহযোগিতায় পালাতে পেরেছে। কিন্তু এমন কেউ জড়িত এখানে, অ্যাজ ইট ইজ সাগররুনি হত্যাকাণ্ড, যার নাম ইউনূস সরকারও নিতে পারে না, হাসিনাও পারেনি। এমন কে হতে পারে হত্যার সাথে জড়িত যার নাম ইউনূসও নিতে পারে না, হাসিনাও পারেনি? কয়েকশো বার চার্জশিট দেওয়ার ডেট পাল্টে গিয়েছে, কিন্তু সাগররুনি হত্যাকাণ্ডের মামলার চার্জশিট দেওয়া যায়নি। আর এখানে ওসমান হাদির এটা একটা নাটক করার চেষ্টা করা হয়েছিল, কয়েকজন লোককে অভিযুক্ত করে একটা দেওয়া হয়েছিল, কিন্তু এইসব চার্জশিট জাতি খায়নি, মামলার বাদী গ্রহণ করেনি। এখন জাতিসংঘের অধীনে তারা তদন্ত চাচ্ছে, এর মানে আসল কালপ্রিটকে বের করতে হবে। কিন্তু সরকার বিষয়টা ডিল করতে যে ভুল করেছে, সরাসরি গুলির মতো সাউন্ড গ্রেনেড এবং যেভাবে গুলিবিদ্ধ হয়েছে, তাতে কেউ একজন নিহত হলে আমার মনে হয় না যে নির্বাচন হওয়ার পরিস্থিতি থাকবে। জামাত নেতাকে হত্যা করে পার পেয়েছেন, কিন্তু ইনকিলাব মঞ্চের কাউকে হত্যা করে পার পাবে না। পরিস্থিতি সামাল না দিয়ে, সবকিছু স্বাভাবিক না করে নির্বাচন করতে পারবে বলে মনে হচ্ছে না। অতএব আমরা সন্দেহ সংশয়ের মধ্যে আছি, উদ্বেগজনক সময় পার করছি। দর্শক এখানে দেখেন, রিয়াদুল ইসলাম জুবাহ নামের একজন ইনকিলাব মঞ্চের কর্মী, তার মোবাইল পুলিশ নিয়ে গেছে এবং এখানে ওরা সন্দেহ করছে যে এই মোবাইল ফোন নিয়ে আর এক অঘটন ঘটাতে পারে, ব্ল্যাকমেইলিং এর ঘটনা ঘটতে পারে। এবং দেখবেন যে কচুকাতি সাংবাদিকের দিকে নজর রাখবেন, কারণ এই যে পুরো ঘটনা, এগুলোর মাস্টার মাইন্ড, এগুলো স্ক্রিপ্টের বিহাইন্ড দ্য সিনে আছে কচুকাত ডিজিএফআই। এই জন্য দেখবেন সেই কচুকাতি সাংবাদিক জুলকারনাইন সাহেবের বিভিন্ন ফেসবুক পোস্ট সামনে আসে, গোপন বিভিন্ন বিষয় বাজারে ছেড়ে দিচ্ছে পরিস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য। জাস্ট ওয়েট এন্ড সি। দর্শক, এই রিয়াদ ছেলেটার মাথায় ও পিঠে প্রচন্ড আঘাত করা হয়েছে, কয়েকবার বমি করেছে, কান ঝিনঝিন করছে। আপনি চিন্তা করছেন, ইনকিলাব মঞ্চ ওসমান হাদিকে যে রেসপেক্ট দেখিয়েছে ইউনূস সরকার, সেই ওসমান হাদির হত্যার বিচারের দাবি করার কারণে তাদেরকে এই অবস্থা করা হচ্ছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর মানে একটা বিরাট গোষ্ঠী পেছন থেকে কলকাঠি নাড়ছে এবং এরকম একটা পরিকল্পিত পরিস্থিতি তৈরি করছে যাতে নির্বাচন বানচাল করা যায়। 1/11 ঘটানোর ষড়যন্ত্র। কিন্তু না, আমাদের কথা ক্লিয়ার, নির্বাচন, সংসদ নির্বাচন হোক বা না হোক, গণভোট হতেই হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে সংসদ নির্বাচন হতে হবে, তবে সুষ্ঠু হতে হবে। এবং সংসদ নির্বাচন বা এগুলো যদি না হয়, 1/11 বা আর্মি কিছু একটা করবে, অসম্ভব। ক্যান্টনমেন্টে ঈদ থাকবে না একটাও, ট্যাঙ্কের নাট বল্টু থাকবে না, হিসাব ক্লিয়ার। দর্শক, জাতীয় নির্বাচন না হলে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে হবে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে, জাতিকে নির্বাচনমুখী রাখতে হবে, উল্টাপাল্টা কিছু হবে না। তবে এগুলো আশঙ্কার কথা। আমরা চাই, বিশ্বাস করি যে ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চের উপর, এর সমাধান একটাই, ওসমান হাদি হত্যার রহস্য উদ্ঘাটন করা এবং কয়েকদিনের মধ্যে ইউনূস যেন ঝুঁকি নিয়ে সব ফাঁস করে দেয়, এই জাতি ইউনূসকে রক্ষা করবে এবং টাইমলি নির্বাচন হতে হবে। তবে পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে মোড় নিচ্ছে, অশনি সংকেত। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।